আজকের আলোচনার বিষয় অগ্নিপথ প্রকল্প। এই অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষ তার সামরিক বাহিনীতে কী উন্নতি লাভ করবে এবং ভারতবর্ষের তথাকথিত যুব সম্প্রদায় কী লাভবান হবে বা কীভাবে লাভবান হবে, সেটাই এই প্রকল্পের বিষয়, দেখার বিষয় আর কি। তো আমরা এবারে মূল আলোচনায় ফিরি। অগ্নিপথ প্রকল্পটা কী? তো কেন্দ্রীয় সরকার সম্প্রতি ভারতের সেনাবাহিনীর ক্ষেত্রে এক নতুন প্রকল্প আরম্ভ করার কথা ঘোষণা করেছে, যার নাম হচ্ছে অগ্নিপথ। পরিষ্কার একদম। তো এই অগ্নিপথ প্রকল্পে কি বলা হয়েছে? সর্বাধিক 4 বছরের জন্য দেশের যুব সম্প্রদায়কে দেশ সেবায় নিয়োজিত করার জন্য এক বিশেষ প্রকল্প। তবে এই প্রকল্প যখনই ঘোষণা হয়েছে তারপর থেকেই কিন্তু দেশে এর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত হচ্ছে। তো রাষ্ট্রীয় সম্পত্তিতে অগ্নিসংযোগ করে, ধ্বংস করে, হিংসাত্মক পদ্ধতিতে প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তো এক্ষেত্রে আমাদের স্মরণে আসে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর আদর্শ। ব্রিটিশ শাসনের স্বৈরাচারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে তিনি যে ধর্মীয় রাজনৈতিক দর্শন ব্যবহার করেন তা হলো অহিংসা সত্যাগ্রহ। গান্ধীর মতে কাপুরুষের কর্ম নয় অহিংসা, এর জন্য প্রয়োজন বুক ভরা সাহস ও ধৈর্য। অহিংসার মধ্যে দিয়ে শুদ্ধ গণতন্ত্রে প্রবেশ করা যায়, হিংসা নয়। একমাত্র অহিংসার মাধ্যমেই বিপক্ষের বিবেকের পরিবর্তন সম্ভব। যাই হোক, এখন আলোচনার বিষয়টি হলো এই প্রকল্পটি যে যুব সম্প্রদায়ের জন্য উপযোগী, এই সত্য অনুধাবনের জন্য ভারতীয় উপমহাদেশের ইতিহাসের দিকে একটু ফিরে তাকাতে হবে। ফিরে তাকালে আমরা দেখতে পাবো ভারতীয়গণ সামরিক শক্তিতে প্রথম থেকেই বলীয়ান ছিল এবং তাদের বহু ঐতিহ্য থাকা সত্ত্বেও 300 বছর ধরে মোহাম্মদ বিন কাসিম থেকে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরিদের ভারতীয়রা কিন্তু বাধা দিতে সক্ষম হয়নি। কেন হলো না? এক্ষেত্রে বলা যায়, যখন কোনো দেশ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিক থেকে দুর্বল হয়ে পড়বে, তখনই তার তুলনায় অপেক্ষাকৃত গতিশীল যে কোনো জাতি তার উপর প্রভুত্ব বিস্তার করবে। ভারতের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। বর্ণ বৈষম্য, সমাজে সামন্ত প্রথার প্রচলন এবং সর্বোপরি দুর্বল ও প্রাচীন সামরিক সংগঠনের ফলে ভারতীয় সেনাবাহিনী তুর্কি সামরিক বাহিনীর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর সাহসিকতাই দেখাতে পারেনি। দিল্লির সুলতানি যুগ থেকে শুরু করে মুঘল যুগ অবধি 500 বছরের অধিক সাম্রাজ্যের মূল ভিত্তি সুদৃঢ় হয়েছিল সুগঠিত সামরিক বাহিনীর দ্বারা। ইলতুৎমিশ থেকে মোহাম্মদ বিন তুগলক, বাবর থেকে আওরঙ্গজেব, এই অবধি সুগঠিত ও সুসংহত সামরিক বাহিনীর জন্য সুবিশাল সাম্রাজ্য পরিচালনা করাই সম্ভব হয়েছিল। কিন্তু স্থায়ী ও দুর্নীতিমুক্ত সামরিক বাহিনী ছিল মধ্যযুগের রাষ্ট্রনৈতিক সংহতি সাধনের মেরুদণ্ড। কিন্তু সুলতানি শাসনে মোহাম্মদ বিন তুগলক এবং মুঘল শাসনে আওরঙ্গজেব পরবর্তী শাসনের সামরিক ক্ষেত্রে দুর্বলতা সাম্রাজ্যের খাদ্য তেজ নষ্ট করে দেয়। স্থায়ী সেনাবাহিনী ভেঙে দিয়ে চুক্তিভিত্তিক সেনা নিয়োগ এবং নগদ বেতনের পরিবর্তে জাগির প্রদান সুলতানি ও মুঘল উভয় সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। ফলে অচিরেই রাষ্ট্র ব্যবস্থার দুর্বলতা প্রকটিত হয়েছিল, যার ফলে তৈমুর লঙ্গের আক্রমণে দিল্লির সুলতানি সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এবং একইভাবে নাদির শাহ যখন আক্রমণ করেছিল, তার ফলে মুঘল সাম্রাজ্যের পতন কিন্তু বলা যায় ত্বরান্বিতই হয়। তাই অবশেষে বলা যেতে পারে যে কোনো সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির উপর স্থাপন করার জন্য সামরিক বাহিনীর কিন্তু ভূমিকা অপরিসীম। চুক্তিভিত্তিক সেনা নিয়োগে সাম্রাজ্যের জন্য অশনি সংকেত বয়ে নিয়ে আসবে কি ভারতের জন্য, না শুভবার্তা নিয়ে আসবে, তার উত্তর মোটামুটি ভবিষ্যতের ওপর নির্ভরশীল। দেখা যাক কি হয়। বিষয়টি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।